গুড মর্নিং। শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আমি মৌসুমী রয়েছি তোমাদের সকলের সাথে। তো আজকে আমরা এডুকেশন অনলাইনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা যেমনটি জানো যে বুধবার মানেই আমাদের বেসিক গ্রামারের ক্লাস। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা বেসিক গ্রামারের ক্লাস করব এবং করাবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুদেষ্ণা ম্যাম। সুদেষ্ণা, স্বাগত জানাবো তোমায়। নমস্কার। আর তোমরা নিশ্চয়ই তৈরি রয়েছো সকলেই আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানের সঙ্গে তোমরা রয়েছো, তাই তোমরা খাতা এবং পেন অবশ্যই রেডি করে রেখো, কারণ ম্যাম যে বেসিক গ্রামারের যে পোর্শনটা পড়াবেন সেটা তোমাদের সকলেরই জানা। যারা এই বিষয়টা জানো ভালো মতো করে তারা অবশ্যই রিভাইজ করে নিও, কারণ এটা কিন্তু আমাদের বেসিক গ্রামার হলেও আমাদের পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সুতরাং তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করো যে সমস্ত পয়েন্টসগুলো ম্যাডাম বলবেন। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আর তোমাদের অবশ্যই বলে রাখি, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা টেলিফোন করতে পারো স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, প্রথমত আজকে যে আমরা বেসিক গ্রামার করব তার যে টপিকটা প্রথমে একটু জানিয়ে রাখি, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বটা হলো পার্টস অফ স্পিচের একটা সেকশন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তো পার্টস অফ স্পিচ এটা একদমই মানে গ্রামারের একদম বেসিক জায়গায় আমরা বলে থাকি পার্টস অফ স্পিচকে, কারণ আমরা যদি পার্টস অফ স্পিচ এটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে আমরা কিন্তু কখনোই সেন্টেন্স কনস্ট্রাকশন তো দূরের বিষয়, আমরা কিন্তু মানে ইংলিশের যে বিষয়টা মানে আমরা লেখা পড়া এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই জন্যই আজকে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের উপরে ক্লাস করব। একদিন আমরা নাউনের উপরে অলরেডি ক্লাস করেছিলাম। নাউনের প্রচুর ধরনের ক্লাসিফিকেশন আছে, যেটা নাউন হলো পার্টস অফ স্পিচের প্রথম যে পার্টটা সেটা হলো নাউন, তারপরে প্রোনাউন আসে, তারপরেই কিন্তু অবজেক্টিভ অ্যাডভার্ব আসে, তারপরে প্রিপোজিশন আসে, কনজাংশন আসে। এই সমস্তটা পার্টস অফ স্পিচে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমরা যেহেতু একবার নাউনের ক্লাস করে নিয়েছি, আর প্রোনাউন বিষয়টাও যেহেতু আমাদের নাউনের সাথে সাথেই হয়ে গিয়েছিল, আর ভার্ভ টেন্স এটাও আমরা ক্লাসে করেছিলাম, তাই আজকে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের উপরে কনসেন্ট্রেট করব, কারণ প্রিপোজিশনও আমরা কিন্তু একবার পড়েছিলাম। এবার বিষয়টা হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব আমরা কেন আজকে পড়ব। আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটো ভীষণ একটা ওয়ার্ড মনে হলেও, মানে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, অ্যাডভার্ব একটা ওয়ার্ড মনে হলেও এতে কিন্তু অনেকখানি বোঝার বিষয় আছে। কেন? কারণ অ্যাডজেক্টিভের অনেকগুলো ফর্মস হয়, সেগুলো প্রপারলি সেন্টেন্সে ইউজ করতে হয়, ইউটিলাইজ করতে হয়। তাই জন্যই কিন্তু অ্যাডজেক্টিভ বুঝতে গিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। আর আমাদের জন্য যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই যে পার্টস অফ স্পিচের পার্টসগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে গিয়ে খুবই অসুবিধা হবে, লিখতে গিয়ে সমস্যায় পড়বো আমরা। তো এই কারণেই এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এবার বিষয়টা হলো যে অ্যাডজেক্টিভ বিষয়টা যে পড়াচ্ছি আমরা অলরেডি নাউন পড়েছি। এই নাউনটা যদি আমরা খুব ভালো করে জানি তাহলে অ্যাডজেক্টিভ বোঝাটাও কিন্তু আমাদের কাছে ভীষণ ইজি হবে। ঠিক আছে, তো তাই জন্যই কিন্তু অ্যাডজেক্টিভটা আজকে শুরু করা। নাউন বিষয়টা একবার একটু বলে দিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে, কারণ অনেকেই আছো যারা মিস করে গেছো হয়তো নাউনের ক্লাসটা। তো নাউনের ক্ষেত্রে যেটা সব থেকে মানে নাউন বলতেই আমরা যেটা বুঝি কোনো একটা নাম, বা মানে নাম অর্থে সেটা কোনো বস্তু, ব্যক্তি, জিনিস, সেই অর্থে নাম যেটা বোঝানো হচ্ছে। কোনো বিশেষ ব্যক্তি হতে পারে, কোনো প্রাণী, সেটা অ্যানিমাল, বার্ড, কোনো জড় পদার্থ হতে পারে, যাই হোক যেটা মানে আমরা নাউন এটাকেই বলে থাকি। কোনো নামবাচক ক্ষেত্রে আমরা কিন্তু নাউন আমরা বলি, বা নাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। কি কি ক্লাসিফিকেশন আছে? অনেক ধরনের আছে। সেটা হলো আমরা অলরেডি পড়েছিলাম, কালেকটিভ নাউন আছে, প্রপার নাউন আছে, কমন নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন আছে। তো এরকম বহু ধরনের নাউনের ক্লাসিফিকেশন আছে। তার সাথে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন এটাও কিন্তু আরেকটা ডিভিশন। এবার বিষয়টা হচ্ছে নাউন, যেটা আমরা সাবজেক্ট এবং অবজেক্ট, সেন্টেন্সে একটা সাবজেক্ট হয় একটা অবজেক্ট হয়। সাবজেক্ট আর অবজেক্টে যদি আমরা নাউনটা আমরা কিন্তু ইউটিলাইজ করি। এবারে বিষয় হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে?
নাউনটা আমরা যে বুঝে গেলাম যে কোনো নামবাচক, সেটা ব্যক্তি মানে জড় জীব যে কোনো ধরনের পদার্থ হতে পারে, একটা হতে পারে, অধিক হতে পারে, মোটমাট যেটা নামবাচক এক্ষেত্রে আমরা নাউন বলি। এবার অ্যাডজেক্টিভ আমরা কি করে বুঝবো, কেন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, এটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে। তার আগে কিন্তু অ্যাডজেক্টিভ বোঝার আগেই নাউনটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। তো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ এটা যদি আমরা ধরি, আমরা একটু লেখার মাধ্যমে একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমাদের হাতে খাতা পেন থাকলে তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নিতে পারো, কারণ অবজেক্টিভ কী সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু এটা বোঝাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যেসব ওয়ার্ড বা যে সকল ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। দেখো, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো যে সকল ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা বা ইত্যাদি বোঝায়, তাকেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে বুঝতে পারছো এখানে নাউনের কিন্তু দোষ, গুণ, অন্য কোনো কিন্তু নয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের নাউনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বা অ্যাডজেক্টিভটা প্রপারলি ইউটিলাইজ করতে একটা সেন্টেন্সে। তো নাউন আমরা যদি খুব ভালো করে বুঝি, নাউনেরই দোষ, নাউনকে যে মডিফাই করছে মানে নাউনেরই দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যেটা বোঝাচ্ছে যে ওয়ার্ডটা, সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো, আমরা অ্যাডজেক্টিভ হিসাবে আইডেন্টিফাই করব। আর এই যে অ্যাডজেক্টিভ হিসাবে আইডেন্টিফাই করব, শুধু তো আমাদের পরীক্ষায় আইডেন্টিফিকেশনটা থাকে না অ্যাডজেক্টিভের, আমাদের প্রপারলি আমরা যত বড় হই, ক্লাস হয়তো 3-4-এ আমাদের আইডেন্টিফিকেশনটা থাকে যে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো, সেটা মার্ক করো। তারপর 5-6-এ উঠলেও কিছু কিছু ক্ষেত্রে এক্সারসাইজে থাকে। কিন্তু ধীরে ধীরে যখন আমরা একটু হায়ার মানে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির দিকে যাই, তখন তো আর এরকম বাচ্চাদের মানে বাচ্চাবেলায় আমরা যেটা করে থাকি যে আইডেন্টিফাই করো, সেটা তো আর থাকে না। তখন কি থাকে, তখন আমাদের কিছু লিখতে হতে পারে, সেটা প্যারাগ্রাফ হোক, নোটিস হোক, রিপোর্ট হোক, নট অনলি গ্রামাটিক্যাল আর কম্প্রিহেনশন সেকশন, সাথে সাথে কিন্তু আমাদের লিটারেচার বা লিটারেচারে যে প্রজ আর পোয়েম থাকে তারও কিন্তু আনসার্স লিখতে হয়। তো এই ক্ষেত্রে যে আনসার্স লিখছি, বড় বড় আনসার্স লিখছি বা আমরা কম্প্রিহেনশন করছি বা গ্রামারের কিছু একটা করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রপারলি আমরা অ্যাডজেক্টিভটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। এবার এই যে অ্যাডজেক্টিভটা আমরা ইউটিলাইজ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় নিয়ে নিতে হবে নাউনের বিষয়টা, নাউনটা প্রপারলি আছে কিনা। এবারে আমরা যদি সেইটারই দোষ, গুণ বা সংখ্যা বা পরিমাণ এইটা বোঝাতে চাই, তখন অ্যাডজেক্টিভটাও কিন্তু আমাদের প্রপারলি ইউজ করতে হবে। আবার অ্যাডজেক্টিভেরও নানা ধরনের ফর্মস থাকে, সেগুলোও কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। তো এইটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো বা সেই সব ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবার আমরা এক্সাম্পলের দিকে চলে আসি। সাবজেক্টের কিছু কিছু বিষয় থাকে না, যেগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু হয় এবং একদম অনেক দিন উঁচু ক্লাস পর্যন্ত সেই বিষয়গুলো আমাদের পড়তে হয়, জানতে হয়, বা সেগুলো হয়তো সেইভাবে আলাদা করে ক্লাস করা হয় না, কিন্তু সেই বিষয়গুলো ধরো ইংরেজির গ্রামারের এই পোর্শনটা, তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো তো আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ে। তাই ইংলিশ এই যে বিষয়টার সঙ্গে তোমরা ছোটোবেলায় যে যে অ্যাডজেক্টিভ শিখছো, নাউন শিখছো, প্রোনাউন শিখছো, এগুলো কিন্তু একেবারে তুমি ধরো একদম হায়ার স্টাডিজ অবধিও তোমার এগুলো চলবে, কিন্তু আলাদা করে উঁচু ক্লাসে এইভাবে ক্লাস কিন্তু করানো হয় না। এবং সে কথা মাথায় রেখে আমাদের এই রকম একটা ভাবনা করা, যাতে করে তোমরা এই যে জিনিস, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো ছোটরা যেমন উপকৃত হতে পারো, বড়রাও কিন্তু তোমরা একটু রিভাইজ করে নিতে পারো, তোমরা একটু ঝালিয়ে নিতে পারো, যাতে করে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। একদমই তাই, কারণ অ্যাডজেক্টিভ যেটা আপনি বললেন যে আমাদের কিন্তু ক্লাস নেওয়া হয় না, একটু হায়ার ক্লাস মানে 8-9 উঠে গেলে আর আলাদা করে পার্টস অফ স্পিচের কিন্তু ক্লাসটা হয় না। তো
তো এই পার্টস অফ স্পিচের যে ক্লাসটা হয় না, তাতে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ইংলিশে অতটা স্ট্রং নয়, এবং তারা যারা হয়তো- নিচু ক্লাসে হয়তো ভালো করে পড়েনি সেই পড়েনি, বিষয়টা, হ্যাঁ। তাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধে হয়ে গিয়ে হ্যাঁ থাকে। হ্যাঁ অসুবিধা হয়ে গিয়ে থাকে, আর তারা অনেক ক্ষেত্রে ভুলে যায়, বা যারা হয়তো ইংলিশে অতটা স্ট্রং নয় তারা হয়তো বুঝতে পারেনি বা ভালো করে জানে না। তো তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই জিনিসটা কিন্তু বোঝা ভীষণ ইম্পর্টেন্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে, প্রপারলি সেটাকে ইউজ করার ক্ষেত্রে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথম এক্সাম্পলটা আমি লিখছি, নাম্বার 1, হি is a wise man. এটা একটা ভালো, আমি আগে একটু লিখে নিই কয়েকটা এক্সাম্পল, তারপর বোঝাচ্ছি। নাম্বার 2, গিভ মি সাম সুগার। নাম্বার 3, দেয়ার are many boys in the school. তো দেখো এক্ষেত্রে আমি 3টে এক্সাম্পল ইউজ করলাম। হি ইজ আ ওয়াইজ ম্যান, WISE, ওয়াইজ ম্যান মানে তিনি একজন জ্ঞানী ব্যক্তি। তো এখানে দেখো নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা বলা হয়েছে। তো ওয়াইজ হলো এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এখানে কিন্তু তার কথা বলা হয়েছে। এখানে কিন্তু দেখো নাউনের দোষ, গুণ, মানে ওয়াইজ কিন্তু একটা গুণ, এটা কিন্তু একটা গুণ। তাহলে নাউনের গুণের কথা বলা হয়েছে, তাহলে নাউনের গুণটা যে ওয়ার্ডের দ্বারা রিফ্লেক্ট করছে সেটা হলো ওয়াইজ। হি ইজ আ ওয়াইজ ম্যান। বোঝা গেল? এটাই কিন্তু অ্যাডজেক্টিভ। হি ইজ আ ওয়াইজ ম্যান, এখানে কিন্তু ওয়াইজ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, গিভ মি সাম সুগার। দেখো সুগার নাউন, তাহলে আমাদের আগে কি করতে হবে? প্রথমে নাউনটা বুঝতে হবে। ধরো তোমরা যারা ক্লাস 4-5-এ পড়ো, তাদের অনেক সময় এক্সামের সময় আসে আইডেন্টিফাই অবজেক্টিভ। তো আইডেন্টিফাই অবজেক্টিভস যদি বলা থাকে, তো তখন আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার আগে নাউনটা আইডেন্টিফাই করতে হবে। তো গিভ মি সাম সুগার, সুগার হলো এখানে নাউন। তো সুগার বলছে সাম সুগার, এখানে কিন্তু সাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ দেখো এখানে কিন্তু পরিমাণের কথা বলা হয়েছে, কিছুটা দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে নাউনের যে কিছুটা দেওয়ার কথা বলা হয়েছে বা নাউনের পরিমাণ যে ওয়ার্ডটাকে রিফ্লেক্ট করছে সেটাই হলো গিভ মি সাম সুগার। সাম হলো অ্যাডজেক্টিভ। আবার নাম্বার 3 যেটা রয়েছে, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য স্কুল। দেখো এখানে কিন্তু স্কুলও আছে, বয়েজও আছে, কিন্তু যেটা যে নাউনের এখানে কিন্তু বয়েজের কথা বলা হয়েছে, কারণ এই নাউনটারই কিন্তু পরিমাণ বা সংখ্যার ক্ষেত্রে রিফ্লেক্ট করছে মেনি, তাই জন্যই কিন্তু এখানে মেনি হলো অ্যাডজেক্টিভ। আমাদের কিন্তু এইভাবেই বুঝতে হবে অ্যাডজেক্টিভ কি বা কোনটা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু আমরা যদি অ্যাডজেক্টিভ না জানতাম, ধরো আমাদের কিছু একটা সেন্টেন্স লিখতে হচ্ছে, আমরা কি লিখবো আমরা বুঝতে পারছি না, এই জন্যই কিন্তু অ্যাডজেক্টিভটা জানা। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য স্কুল, এখানে বয়েজটা একটা নাউন, সেই নাউনের যে সংখ্যা বা পরিমাণটা কিন্তু এখানে রিফ্লেক্ট করছি মেনি দিয়ে, তাহলে মেনি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা আরও কিছু অবজেক্টিভের একটু উদাহরণ কয়েকটা লিখব, তোমরা নোট ডাউন করে রাখো, কারণ এটা কিন্তু তোমাদের যখন তোমরা কিছু ইংলিশ লিখবে তখন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই ছোট ছোট অবজেক্টিভগুলো যদি আমরা না জানি, আমরা কিন্তু সেন্টেন্স কখনো লিখতে পারবো না। তো কিছু কিছু অবজেক্টিভের একটা ওয়ার্ড করে আমি এক্সাম্পল লিখছি, সেটা হলো ফিউ, FEW, ফিউ, বিউটিফুল, তারপরে হলো লিটল, লং, ন্যারো, মেনি, সাম। এগুলো কিন্তু
এক একটা করে তুমি ধরে মানে এক্সাম্পল হিসাবে এই কয়েকটা অবজেক্টিভ আছে যেগুলো কিন্তু আমরা সেন্টেন্সে নাউনের মানে দোষ গুণ পরিমাণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ হিসাবে রিফ্লেক্ট করতে পারি। আচ্ছা, তোমরা লিখে নাও এটা। তারপরে আমি তিনটে জিনিস একটু কম্পেয়ার করে করে একটা জিনিস বলবো, তারপরেই আমরা অ্যাডজেক্টিভের ফর্মে ঢুকবো। একটা এক্সাম্পল বলবো, সেটা আমরা 3 রকম ভাগ করে বোঝাবো, তাহলে তোমরা এই অ্যাডজেক্টিভের ফর্মটা বুঝতে পারবে। তো এখানে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এইটা হলো টপিক। আমাদের কিছু কিছু দর্শক বন্ধু তারা কিন্তু বলছেন তারা কী কী বিষয়ের অনুষ্ঠান দেখতে চান, যেরকম ইংলিশ গ্রামারের অনুষ্ঠান দেখতে চেয়েছেন, সেই রকমভাবে কিন্তু আমরা ইংলিশ গ্রামার অনুষ্ঠান বা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এবং একজন দর্শক বন্ধু লাইফ সায়েন্সের ওপরে একটা ক্লাস চেয়েছেন, অবশ্যই আমরা খুব শিগগিরই লাইফ সায়েন্সের ক্লাস একটা করাবো। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, কি বিষয় নিয়ে আপনারা অনুষ্ঠান দেখতে চান বা কী বিষয় নিয়ে ক্লাস করালে ভালো হয়, ছাত্রছাত্রীরা যেমন আমাদের জানাতে পারো, তেমনি কিন্তু অভিভাবকরাও আমাদের জানাতে পারো। ফেসবুক বা ইউটিউবে কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্টস করেও তোমরা জানাতে পারো আমাদের, এবং আমরা সেইভাবে আমাদের এডুকেশন অনলাইন অনুষ্ঠানের প্ল্যান করব। তো এই যে ধরো আমরা চেষ্টা করছি এডুকেশন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস নেবার, কারণ এখন এক্সামিনেশনগুলো অলরেডি যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা শেষ হয়ে গেছে এবং সিবিএসসি আইসিএসসি পরীক্ষাগুলো চলছে। তো আমরা চেষ্টা করব তোমাদের সামনে অবশ্যই এই এক্সামিনেশনগুলো শেষ হয়ে গেলে পর যাতে তোমরা নর্মাল আবার ক্লাস যেরকম হয় বিষয়ভিত্তিক ক্লাসগুলো তোমাদের সামনে এডুকেশন অনলাইন অনুষ্ঠানে উপস্থিত করবার। টিচাররাও আসবেন, তারা কিন্তু ক্লাস করবেন। তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামত কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ। আমরা কিন্তু তোমাদের এই রিয়াকশনের অপেক্ষায় অবশ্যই থাকি, কারণ কতটা উপকৃত হয় স্টুডেন্টরা সেটাও আমাদের জানতে ভীষণ ভালো লাগে। আমরা চেষ্টা করছি তোমাদের সামনে এই রকম ক্লাসগুলো নিয়ে আসবার, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। বেশ, কম্প্যারিজন অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এই জায়গায় আমরা চলে এসেছি। এবারে আমরা এই কম্প্যারিজনটা করার সাথে সাথে অ্যাডজেক্টিভের ফর্মসে ঢুকবো। তো পার্থ ইজ আ টল বয়। এখানে বিষয়টা দেখো, পার্থ ইজ আ টল বয়, পার্থর কথা বলা হয়েছে, ও টল, তাই টল এখানে অবজেক্টিভ। এবার আমরা দুজনের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, কম্পেয়ার করি, তাহলে ধরো আমরা এটা লিখছি পার্থ ইজ টলার দ্যান সন্দীপ। এখানে দেখো পার্থ ইজ টলার দ্যান সন্দীপ, তাহলে পার্থ ইজ আ টল বয়, টল, পার্থ ইজ টলার হয়ে গেল এখানে অবজেক্টিভটা, টলার দ্যান সন্দীপ, সন্দীপের থেকে পার্থ লম্বা, কম্পেয়ার হলো। আবার আরেকটা দিচ্ছি এক্সাম্পল, পার্থ পার্থ ইজ দ্য টলেস্ট অফ all his brothers। এইবারে দেখো এখানে আরেকটা কম্প্যারিজনে এলো, পার্থ ইজ দ্য টলেস্ট অফ অল হিজ ব্রাদার্স, পার্থ তার ভাইদের থেকেও সব থেকে লম্বা। এটাই বোঝাতে চাইলো যে পার্থ সব থেকে লম্বা, পার্থ ইজ দ্য টলেস্ট অফ অল হিজ ব্রাদার্স। তাহলে এখানে কিন্তু টলেস্ট হলো। এই যে এক্সাম্পলগুলো দিলাম কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভীষণভাবে বোঝার দরকার আছে। পার্থ ইজ আ টল বয়, পার্থ ইজ টলার দ্যান সন্দীপ, যখন দুজনের ক্ষেত্রে কম্পেয়ার হচ্ছে তখন কিন্তু টলার হয়ে গেল, আর ইউজ হলো। আবার যখন সবচাইতে বলা হচ্ছে তখন ইএসটি হয়ে গেল, ইএসটি টলেস্ট হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা অ্যাডজেক্টিভের ফর্মটা কিন্তু বুঝবো। অ্যাডজেক্টিভের যে ফর্ম আছে, যেটাকে আমরা কিন্তু বিভিন্ন ডিগ্রি হিসাবে বলে থাকি। কীরকম? অ্যাডজেক্টিভের 3 রকম
ফর্ম, FORM ফর্ম, 3 রকম ফর্ম বা ডিগ্রি আছে। তাহলে অ্যাডজেক্টিভের কি আছে? 3 ধরনের ফর্ম বা ডিগ্রি আছে, যাকে আমরা বলি ডিগ্রি অফ কম্প্যারিজন। এটাকে আমরা কি বলি? লিখে নাও, ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের 3 রকম ফর্ম বা ডিগ্রি আছে, যাকে আমরা বলে থাকি ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার ডিগ্রি অফ কম্প্যারিজন যেটা আমরা আছে, এই ডিগ্রি 3 রকমের ডিগ্রি কি কি ডিগ্রি? একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এবার এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, 3টে ডিগ্রি নিয়ে আর সাথে এক্সাম্পল দেব। তাহলে অ্যাডজেক্টিভের যে 3 রকম ডিগ্রি, 3 ধরনের ডিগ্রি, সেগুলো হলো অ্যাডজেক্টিভের তিন রকমের ডিগ্রি কি কি? নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, আর নাম্বার 3 হলো সুপারলেটিভ। ডিগ্রি। তাহলে 3 ধরনের ডিগ্রি হলো, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এবারে পজিটিভ ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা লিখে নাও কিন্তু এই ডিগ্রি 3টে। এবার আমরা পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিটা কিন্তু যখন অ্যাডজেক্টিভটির কোনো তুলনা প্রকাশ করে না, নর্মাল বা স্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়, তখন কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করে থাকি অ্যাডজেক্টিভ হিসাবে। মানে যখন কোনো তুলনা আসে না, সেন্টেন্সে যখন কোনো তুলনা আসে না, তখন আমরা পজিটিভ ডিগ্রি মানে ব্যবহার করে থাকি। কীরকম হচ্ছে? যেরকম আমরা প্রথমে লিখলাম না, পার্থ ইজ আ টল বয়, নর্মাল যেটা, হ্যাঁ সেইটা টল, পার্থ ইজ আ টল বয়। ঠিক সেরকমভাবে হি ইজ আ গুড বয়, সেরকমভাবে শি ইজ আ ওয়াইজ পারসন, এরকম। বা হি ইজ আ ফ্যাট ম্যান। দেখো এখানে কিন্তু কোনো মানে কম্প্যারিজনে আসছে না, কম্পেয়ার করা হচ্ছে না, এটা কিন্তু নর্মালি তুলনা করা হচ্ছে না, এটা কিন্তু নর্মাল একটা সেন্টেন্স যে কি চলো শি ইজ আ ভেরি টল গার্ল, বা হি ইজ আ ভেরি ওয়াইজ ম্যান, বা শি ইজ ভেরি ফ্যাট, এরকম মানে নাউনের দোষ গুণ পরিমাণ সংখ্যা এগুলো বোঝাচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভ, এর কোনো কিন্তু ফর্ম চেঞ্জ হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ ডিগ্রি। ঠিক যেরকম আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, শি ইজ আ ফ্যাট উমেন, ফ্যাট, কোনো কম্পেয়ার করা হলো না। হি ইজ আ গুড বয়, কম্পেয়ার করা হচ্ছে না। এইটাকেই, এই যে গুড বা এই ফ্যাট, এইটা কিন্তু পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা চলে যাব কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রি, দেখো দুটি জিনিসের মধ্যে যখন তুলনা করা হয় তখন আমরা কম্পারেটিভ ডিগ্রির কিন্তু ইউজ করি। যেরকম আমি কিছুক্ষণ আগেই কম্প্যারিজনের জন্য 3টে যে আমি আলাদা টেবিল করলাম, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট এটা লিখেছিলাম পার্থ ইজ আ টল বয়, সেকেন্ডেরটা আমি লিখলাম পার্থ ইজ টলার দ্যান সন্দীপ, একটাই কিন্তু টলার, কম্পারেটিভ ডিগ্রি। দেখো দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে বা দুটো জিনিসের মধ্যে তুলনা করার কথা বলা হলে আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করব। তাহলে এটার এক্সাম্পলস কি কি আছে একটু দেখে নিই। নাম্বার 1,
পার্থ is taller than সন্দীপ। টলার, টলটা কিন্তু টলার হয়ে গেল এক্ষেত্রে। নাম্বার 2, হি ইজ ফ্যাটার দ্যান মি। হি ইজ ফ্যাট, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি, ফ্যাট। এক্ষেত্রে যখন আমি তুলনা করলাম অন্য একজনের সাথে আমার, তখন কিন্তু ধরো আমি লিখছি হি ইজ ফ্যাটার দ্যান মি, ঠিক আছে? তাহলে তার সাথে যখন কোনো একটা তুলনা হয়ে যাচ্ছে আমার বা অন্য কারোর, তখন কিন্তু এখানে ফ্যাটটা হয়ে গেল ফ্যাটার, ঠিক আছে? এইগুলোই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তার মানে তখন আমি বলছিলাম হি ইজ ফ্যাট, সে মোটা, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। যখনই আমি তার সাথে আমার তুলনা করে বললাম হি ইজ ফ্যাটার দ্যান মি, তখন কিন্তু দুটো মানুষের মধ্যে তুলনা হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির ইউজ করব। এবারে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে এক্সাম্পল আমি দেব, তার আগে সুপারলেটিভ ডিগ্রিটা কি আমাদের একটু বুঝে নিতে হবে। সুপারলেটিভ ডিগ্রি মানে দুটো বা তার বেশি জিনিসের মধ্যে তুলনার সময় অ্যাডজেক্টিভের এই ফর্ম হয়, মানে ধরো মানে অনেকগুলো জিনিস আছে তার মধ্যে যখন তুলনা বোঝাচ্ছে। হ্যাঁ, যেরকম আমি আরেকটা লাস্ট টেবিলটার মধ্যে যেটা লাস্ট ছিল, পার্থ ইজ দ্য টলেস্ট, হ্যাঁ, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি। পার্থ ইজ দ্য টলেস্ট অ্যামং অল হিজ ব্রাদার্স, ঠিক আছে? এই ক্ষেত্রে দ্য টলেস্ট, এক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ইউজ হলো। আবার আরেক মানে এই ক্ষেত্রে যেরকম বললাম যে অনেক মানে তার ভাইদের মধ্যে সে সবচাইতে লম্বা, এখানে কিন্তু অনেকগুলো ভাই এবং সেও ইনক্লুডেড, আর তার মধ্যে ও সবচাইতে লম্বা। এই ক্ষেত্রে সবচাইতে যে জিনিসটা আসছে সেটাই কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ফর্মে আমরা ইউজ করবো অ্যাডজেক্টিভটা। আরেকটা যেরকম আমি এক্সাম্পল যদি বলি, দিস হি ইজ, যেরকম পার্থ ইজ, শি ইজ দ্য বেস্ট অফ অল দ্য গার্লস, শি ইজ দ্য বেস্ট অফ অল দ্য গার্লস, মানে অনেকজন আছে তার মধ্যে সেই সবচাইতে ভালো। এই যে সবচাইতে বিষয়টা আসছে সবার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করব। কম্পারেটিভ কিন্তু সবসময় দুজনের মধ্যে কম্পেয়ার করে বলা হচ্ছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মানে অনেকগুলো জিনিসের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি বা সব থেকে মানে সবচাইতে যেটা বেশি থাকছে বা সবচাইতে যেটা বেশি ভালো বা খারাপ যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করব। কয়েকটা এক্সাম্পল আমরা একটু লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পার্থ is the tallest. পার্থ is the tallest of, একটা টেলিফোন আছে, নিয়ে নি, একজন হ্যাঁ, বন্ধু আছেন। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ একটু জোরে বলতে হবে। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, ইংলিশ গ্রামারের মধ্যে একটা কোশ্চেন ছিল, কি প্রশ্ন? কোশ্চেনগুলো কিভাবে লিখবো, আহ, ইংলিশ গ্রামারের মধ্যে কিভাবে লিখবো কোশ্চেনগুলো, বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। পরীক্ষা আসলে। প্রশ্নের কথা বলছে, মানে কিসের প্রশ্ন তুমি বলতে চাইছো? কিসের প্রশ্ন বলতে চাইছো? ইংলিশ গ্রামার, যে কোনো ইংলিশ গ্রামারের মধ্যে। গ্রামার মানে কোনো লিটারেচারের, ইংলিশ লিটারেচারের প্রশ্ন কিভাবে লিখবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে কথাটা পরিষ্কার পরিষ্কার নয় বলে আমরা নয়। মানে হ্যাঁ, মানে বুঝতে ও পারছি বলতে না ঠিক চাইছে মতো। যে কোনো মানে ইংলিশের প্রশ্ন কিভাবে লিখবে লিটারেচারে।
সেটা দেখো, সব থেকে বড় কথা হলো লিটারেচারের ক্ষেত্রে যেরকম আমরা গল্প পড়ি, কবিতা পড়ি, মানে প্রোজ আর পোয়েম দুটো আমাদের ক্ষেত্রে থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা প্রশ্নটা লিখবো কিভাবে। দেখো, যদি প্রোজ হয় মানে গল্প হয়, সেক্ষেত্রে আমাদের গল্পটাকে তো ভালো করে পড়ে বুঝতে হবে, ঠিক আছে? বুঝে এবার যে কোয়েশ্চেনটা থাকবে আমাদের কিন্তু কোয়েশ্চেনটা তারপরে বুঝতে হবে। এবারে কোয়েশ্চেন যেটা থাকছে সেটা আমরা প্রপারলি, দেখো প্রথম কথা হলো 2 নম্বর থাক, 1 নম্বরে মানে তো 1 ওয়ার্ড আনসার, 2 নম্বর থাক বা 5 থাক, যাই থাক না কেন কোয়েশ্চেনের মার্কস, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা যদি 2 নম্বর দেখি তাহলে আমাদের কিন্তু প্রপার অ্যান্সারটাই লিখতে হবে। 2 নম্বর মানে কিন্তু 1 ওয়ার্ড অ্যান্সার নয়, 1 ওয়ার্ডের থেকে বেশি। এবার ধরো 2 নম্বর মানে তুমি মিনিমাম 2-3 লাইন বা 4 লাইন তুমি লিখবে, হ্যাঁ, বা 4টে সেন্টেন্স লিখবে। এবারে প্রশ্নটা যখন তুমি লিখবে, যেটা আগে দেখে নেবে যে প্রশ্নটা এরকম বিকজ দিয়ে লেখা যায় কিনা। তাহলে কি করবে, প্রশ্ন থেকেই টেনে নিয়ে শুরু করে তারপর বিকজ দিয়ে আনসারটা লিখলে প্রপারলি। আবার দেখবে প্রশ্নটা যদি দেখো যে বিকজ দিয়ে লেখা যাচ্ছে না, দেখো বিকজের এই বিষয়টা কিন্তু ভীষণভাবে একটা ট্রিকি বিষয়, যে তোমরা কোয়েশ্চেন থেকেই আনসারটা শুরু করতে পারো। কোয়েশ্চেনটা দেখলে, দেখার পরে কোয়েশ্চেন থেকেই তোমরা আনসারটা শুরু করে বিকজ দিয়ে তোমরা আনসারটা লিখলে। আবার যদি দেখো যে বিকজ দিয়ে লেখা যাচ্ছে না, এটা নর্মালি অন্যভাবে শুরু করতে হবে, তখন কিন্তু তোমাদের ওই গল্পটা যেটা আছে ভালো করে কিন্তু মাথায় নিয়ে সেখান থেকে কিভাবে আনসারটা ফর্ম করতে হবে, যেটা অ্যাকচুয়াল আনসার, সেটা দিয়ে যদি তোমরা শুরু করো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা লিখতে পারবে। পোয়েমের ক্ষেত্রে দেখো প্রোজটা একটু ইজি আছে, আমরা প্রোজ পড়বো, আমরা গল্পটা পড়বো, পড়ে আমরা গল্পটা বুঝে আমরা লিখতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। পোয়েমের ক্ষেত্রে তো আনসারটা ভালো করে পড়ে যেতে হয়, আমাদের কবিতাটা ভালো করে বুঝতে হয়, সেখান থেকে আমাদের মানে ভাব প্রকাশ করতে হয়। আমাদের তো ওভাবে পোয়েমে তো ওইভাবে লেখা থাকে না আনসার, আমাদের নিজেদেরকে তৈরি করতে হয়। পোয়েমের বিষয়টার ক্ষেত্রেই কিন্তু এই যে কোয়েশ্চেন আনসার তৈরি করা, এখানেই কিন্তু আবার গ্রামাটিক্যাল বিষয়টা আসছে। তোমরা ভালো করে পোয়েমটা পড়বে, পোয়েমের যে আসল সারসংক্ষেপ যেটা রয়েছে সেটা ভালো করে বুঝবে, বুঝে নিজেরা ভালো করে চেষ্টা করবে নানা রকমের পোয়েম থেকে যা যা কোয়েশ্চেন্স আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেন একটু পড়ো, পড়ে নিজেরা আনসারটা ফর্ম করার চেষ্টা করো। আমি জানি না তুমি কোন ক্লাসের, সে তুমি মাধ্যমিকের হও বা উচ্চ মাধ্যমিকের হও, যে ব্যাচেরই হও না কেন, তোমরা কিন্তু ভালো করে পড়ো আগে। পোয়েমের ক্ষেত্রে কিন্তু মানে এই কোয়েশ্চেন ফর্ম করাটা ভীষণ ইম্পর্টেন্ট। বাড়িতে প্র্যাকটিস করো, কোয়েশ্চেন লেখো, তোমরা কোয়েশ্চেন দেখো, দেখে নিজেরা লিখতে চেষ্টা করো, তাহলে কিন্তু পারবে। তো কোয়েশ্চেন আনসারটা কিন্তু আমাদের কাছে গ্রামারের থেকে অনেকাংশে সোজা হয়ে যায়। কেন? কারণ আমরা ওটা তৈরি করার জায়গা পাই, কারণ আমরা জানি মোটামুটি কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আর মাধ্যমিকের ক্ষেত্রে তো আমাদের মানে প্রোজ তো তুলেই দেয় কোয়েশ্চেন পেপারে, তো আমার মনে হয় খুব একটা টাফ হবে না। তোমরা যদি গ্রামারটা ভালো করে পড়ো, কারণ গ্রামারে কিন্তু তোমরা জানো না কোন কোয়েশ্চেনটা আসবে, কমন আসতে পারে, কারণ গ্রামার অনেকটা ম্যাথসের মতো। তো তোমরা একটু প্র্যাকটিস করো আগে থেকে, কোয়েশ্চেন আনসার লেখো বাড়িতে, পরীক্ষার আগে যাতে কোনো প্রবলেম না হয়। অনেক সময় কমন পড়েই যায়। সেটাই, প্র্যাকটিসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে যেরকমভাবে অঙ্ক তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হয়, গ্রামারটাও কিন্তু প্র্যাকটিস করতে হয়। এবং এই যে ধরো সাবজেক্টে প্রোজ, পোয়েট্রি যেগুলো থাকছে, রাইটিং পোর্শন যেটা থাকছে, সব কিছু কিন্তু জুড়ে থাকছে গ্রামার। মানে ওই গ্রামারটা যদি তোমরা ঠিকঠাক মতোভাবে করো, সেই গ্রামারটা করলে কিন্তু তোমরা যেরকম লিখতে পারবে, তার পাশাপাশি ধরো তোমাদের যে প্রোজ, পোয়েট্রিগুলো রয়েছে সেখান থেকে যে গ্রামাটিক্যাল পোর্শনগুলো রয়েছে তোমরা ভালোভাবে করতে পারবে। তো তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এখানে ফাঁকির কোনো জায়গা নেই, প্র্যাকটিস করবে। কিন্তু তোমরা যেটা প্র্যাকটিস করছো, বা ধরো তোমরা কোনো একটা হয়তো নিজেরা করছো, কিন্তু সেটাকে বারবার করে তোমাদেরকে বলি যে সেটা কিন্তু রেকটিফাই করিয়ে নিও। কারণ তুমি হয়তো প্র্যাকটিস করছো কিন্তু কোনোভাবে হয়তো সেটা ভুল প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বা কিছুটা ভুল কিছু তুমি করে যাচ্ছ দিনের পর দিন, তার ফলে কিন্তু তোমার মুশকিল হবে। তাই জন্য বারবার করে বলি তোমাদের যে তোমরা যখনই কিছু একটা লিখছো, প্র্যাকটিস করছো, সেটাকে অবশ্যই তোমরা তোমাদের টিচার্সদের কাছে, স্কুলের টিচার হতে পারেন এবং তোমাদের প্যারেন্টসরা থাকতে পারেন, তাদের কাছে তোমরা অবশ্যই দেখিয়ে নাও, রেকটিফাই করিয়ে নাও যে তুমি যেটা লিখছো, তুমি যেটা পড়ছো সেটা একদম ঠিকঠাক পড়ছো। কারণ যতটুকুই পড়ো সেটাতে ঠিকভাবে পড়ো, ঠিক মতো পড়ো, সেটাই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ ঠিক মতো না পড়লে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আখেরে তো তুমি অনেকটা সময় পড়ে যাচ্ছ কিন্তু তুমি ভুল কিছু পড়ছো, ভুলভাবে পড়ছো, তাতে কিন্তু কোনো লাভ হবে না। তুমি যদি অল্প সময় পড়ো, তুমি ঠিকটা পড়ো, তার জন্য রেকটিফাই করিয়ে নেওয়াটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর আমাদের এডুকেশন অনলাইন
অনলাইন অনুষ্ঠান তো রয়েছে তোমাদের জন্য। একদম। আমরা প্রতি মুহূর্তে তোমাদের সঙ্গে থাকছি, প্রতিদিন তোমাদের সঙ্গে থাকছি। তোমাদের যে বিষয়গুলো তোমরা দেখতে চাইছো তোমরা অবশ্যই টেলিফোন করে আমাদের জানাতে পারো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টসও করতে পারো। এবং এই যে অনুষ্ঠানগুলো হয়তো তুমি দেখছো আজকে, কিন্তু তোমার কোনো বন্ধুরা হয়তো আজকে মিস করে গেছে বা দেখছে না বা জানে না আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, তোমরা তাদেরকে শেয়ার করো প্রোগ্রামটা, এবং শেয়ার করলে পর তারাও কিন্তু তোমাদের মতো উপকৃত হবে। হ্যাঁ, চলো আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি যে এক্সাম্পলটা আমরা লিখতে লিখতে থেমে গেছিলাম, পার্থ ইজ দ্য টলেস্ট অফ অল হিজ ব্রাদার্স। Number 2, she is the best of all the girls. দেখো, পার্থ ইজ দ্য টলেস্ট, এখানে কিন্তু টলেস্ট হয়ে গেল, কারণ অনেকজনের মধ্যে পার্থ সব থেকে লম্বা। আবার শি ইজ দ্য বেস্ট অফ অল গার্লস, বেস্ট হয়ে গেল। শি ইজ গুড, নর্মাল, পজিটিভ ডিগ্রি। যখন তুলনা করছো দুজনের মধ্যে কম্পারেটিভ, কিন্তু শি ইজ দ্য বেস্ট, বেস্ট মানে সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হলো। শি ইজ দ্য বেস্ট অফ অল দ্য গার্লস, অনেকগুলো মহিলা বা মেয়েদের মধ্যে সে হলো সব থেকে সেরা। এক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। তো এই যে পার্থ ইজ দ্য টলেস্ট, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে, মানে টলেস্ট, বেস্ট যাই হোক না কেন, তার আগে কিন্তু দা বসাতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু মাথায় নিয়ে নাও, ঠিক আছে? যে যেরকম টলেস্ট বা বেস্ট, এই যে দেখো সবকটার আগেই কিন্তু আমি দা বসিয়েছি। সুপারলেটিভ ডিগ্রি সবসময় সবার আগে, অ্যাডজেক্টিভের আগে দা বসাতে হবে। আচ্ছা, এবারে আমরা পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিটা একটু ভালো করে বুঝবো, কারণ এখানে অনেক কিছু কিন্তু ট্রিক আছে। কি কি ট্রিক আছে দেখো। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভে আমি একটু ভাগ করে নিই তার আগে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই তিনটে আমরা একটু ভাগ করে নিলাম। এবার ভাগ করে আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো কয়েকটা অ্যাডজেক্টিভ ইউজ করব, যেমন ধরো হাই, HIGH, হাই, এটা পজিটিভ। কম্পারেটিভে হয়ে যাবে হায়ার, যখনই আমরা তুলনা করব, হায়ার। আবার সুপারলেটিভে হয়ে যাবে হাইয়েস্ট, হাইয়েস্ট। দেখো, হাই নর্মালি এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, ER হবে কম্পারেটিভে, EST হবে সুপারলেটিভে, ঠিক আছে? এবারে দেখো কয়েকটা জিনিস কিন্তু বোঝার আছে। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল দিলাম, বিজি, BUSY, বিজি, এটা কম্পারেটিভে হয়ে যাবে বিজিয়ার, BUSIER, ইয়ারটা কিন্তু কমন, কিন্তু এখানে একটা ট্রিক আছে, বিজিয়েস্ট, BUSIEST, বিজিয়েস্ট, EST। কিন্তু দেখো এখানে ওয়াইটা উঠে গিয়ে IER হলো, কেন জানো? কারণ এখানে কিন্তু কনসোনেন্ট আছে ওয়াই এর আগে, এস আছে কনসোনেন্ট, ওই জন্য ওয়াইটা উঠে গিয়ে IER হয়ে গেল। বিজিএসটেও তাই হলো, BUSIEST হয়ে গেল, ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে গেল। এগুলো কিন্তু ভীষণ ট্রিক। আরেকটা আমি দিচ্ছি, ইজি, EASY, ইজি। দেখো এস, এখানে কিন্তু কনসোনেন্ট আছে, ইজি হয়ে যাবে ইজিয়ার, আর সুপারলেটিভে হবে ইজিয়েস্ট। ড্রাই, DRY, ড্রাই, দেখো আর কনসোনেন্ট, ড্রায়ার, ড্রায়েস্ট। বোঝা গেল? এই হলো একটা ট্রিক। যেরকম হাই তো নর্মালি ওটা হায়ার হচ্ছে, এখানে তো কিছু চেঞ্জ করার বিষয় নেই, কিন্তু যখনই এই লাস্ট ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকবে, BUSY, এসটা কিন্তু কনসোনেন্ট, তাই জন্যই ওয়াইটা উঠে গিয়ে IER হলো, IEST হলো। আবার ইজির ক্ষেত্রে EASY, এসটা কনসোনেন্ট, ইজিয়ার, ইজিয়েস্ট, ওয়াই উঠে গিয়ে আই হয়ে গেল। আবার ড্রাইতে DRY, আরটা কনসোনেন্ট, তাই জন্য ড্রায়ার আর ড্রায়েস্ট হয়ে গেল।
আরও এক্সাম্পল বুঝবো, এখানে আরও কিছু ট্রিক্স আছে, এগুলো একটু আমাদের ভালো করে বুঝতে হবে, না হলে আমরা কখনো সেন্টেন্স করতে পারবো না। কারণ অ্যাডজেক্টিভ, এই যে সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, তোমরা জানো এটা কতটা কাজে লাগে। যখন তোমরা ধরো কোনো লিখবে কিছু, যদি হয় যে কম্পারিজন করতে দিল, ধরো একটা ট্রান্সলেশন দিল, এরকম কম্পারিজনে দুটো জিনিসের মধ্যে তুলনা, তখন কিন্তু এই কম্পারেটিভ ডিগ্রিটা প্রপারলি ইউজ করতে হবে। বা এরকম কোনো ট্রান্সলেশন দিল, সবার মধ্যে যেটা সেরা সেটা বোঝানোর ক্ষেত্রে কোনো ট্রান্সলেশন দিল, তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস কয়েকটা দেখি এক্সাম্পল। ধরো BIG, বিগ, এটা হয়ে যাবে BIGGER, বিগার, BIGGEST, বিগেস্ট। এখানে একটা দেখো বিষয় আছে, বিগটা বিগার হলো, বিগেস্ট হলো কেন? কারণ দেখো এখানে BIG, আই কিন্তু এখানে ভাওয়েল আছে, তাই তো? ঠিক সেরকমভাবে ধরো ফ্যাট, FAT, ফ্যাট, আগেরটা কনসোনেন্ট ছিল, তাই ওয়াই উঠে গিয়ে আইয়ার হয়ে গেল বা আইয়েস্ট হয়ে গেল। এখানে দেখো এই মানে এই লাস্ট যে ওয়ার্ডটা আছে তার আগেরটা কিন্তু ভাওয়েল আছে, যেমন ফ্যাটে, FAT, ফ্যাট, টি এর আগে এ আছে, এটা কিন্তু ভাওয়েল, তাই ফ্যাটার, FATTER, ফ্যাটার কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করব, ফ্যাটেস্ট আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করব। আবার দেখো স্যাড, স্যাডার, স্যাডেস্ট, থিন, দেখো ভালো করে লক্ষ্য করো, যেটা লাস্ট যে অ্যালফাবেট তার আগেরটা কিন্তু আমাদের ভাওয়েল, থিনার, থিনেস্ট, ডাবল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো BIG ডাবল জি হয়ে যাচ্ছে, ফ্যাট, FAT, ভাওয়েল, TEST, আবার স্যাড, ডি, তার আগেরটা ভাওয়েল অ্যালফাবেটে, DER, থিন, THIN, লাস্ট ওয়ার্ডটা কিন্তু দুবার হয়ে যাচ্ছে, থিনার, থিনেস্ট। ঠিক আছে, আরও আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আরও কিছু আছে যেগুলো কিন্তু ট্রিক আমাদের। কীরকম কি ট্রিক আছে? যেরকম ধরো COOL, কুল, এটা কি হয়ে যাচ্ছে? কুলার, কুলেস্ট। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমি মানে এগুলো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। থিক, THICK, থিক, থিকার, থিকেস্ট। কিন্তু এইগুলো তো গেল, এগুলো তো আমরা পারবো চেঞ্জ করতে, কিন্তু কিছু কিছু আমাদের অ্যাডজেক্টিভ আছে, ধরো অ্যাক্টিভ, সেক্ষেত্রে কিন্তু এরকম অ্যাক্টিভার এরকম কিন্তু হবে না, আমরা তখন কম্পারেটিভে ইউজ করব মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোর হয়ে যাচ্ছে, কম্পারেটিভে সব সময় কিন্তু মোর হয়, যদি আমাদের ওটা চেঞ্জ না হয়, EST যদি আমরা না বসাই বা সেই ওয়ার্ডে যদি ER বা EST না হয়, তখন কিন্তু আমাদের ওটা মোর ইউজ করতে হবে, কম্পারেটিভে, সুপারলেটিভে ইউজ করতে হবে দ্য মোস্ট অ্যাক্টিভ, মানে মোস্টের আগে কিন্তু দাটা কিন্তু বসাবে সুপারলেটিভে, এটা কিন্তু মাথায় গেঁথে নাও। সুপারলেটিভে দা কিন্তু বসাতে হবে, যে কুলেস্ট, কুলেস্টের আগে কিন্তু দা বসাতেই হবে, তো এখানে হয়ে যাবে মোস্ট অ্যাক্টিভ। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল আমি করাচ্ছি এই মোর আর মোস্ট দিয়ে, মানে কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে এটা হতে পারে। কেয়ারফুল, কেয়ারফুলের ক্ষেত্রে কি হতে পারে? মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। মোর কেয়ারফুল আর মোস্ট কেয়ারফুল, এক্ষেত্রে এটা বলা হচ্ছে সে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হলে মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এবার যদি সে কেয়ারফুল না, এইরকম যদি তুলনার কথা বলা হয়, তখন কিন্তু আমরা লেস কেয়ারফুল বলবো, LESS, লেস কেয়ারফুল। ঠিক আছে, আর সুপারলেটিভে লেস হয়ে যাবে লিস্ট, LEST, লিস্ট কেয়ারফুল।
ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও, কারণ এক্ষেত্রে কিন্তু আমরা EREST হবে না, এই মোর আর মোস্ট বা লেস বা লিস্ট। ঠিক আছে, কেয়ারফুল, অ্যাক্টিভ এই ক্ষেত্রে এরকম হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আরও কয়েকটা আমরা এক্সাম্পল দেখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, কি কি এক্সাম্পল দেখবো? ফার্স্ট একটা হলো ধরো হোলি, HOLY, এখানে কি হবে? HOLIER, দেখো ওয়াই উঠে গিয়ে আইয়ার হলো। আবার HOLIEST, দেখো ওয়াই উঠে গিয়ে আই হয়ে গেল। ঠিক সেরকমভাবে হ্যাপি, HAPPY, হ্যাপি, কি হয়ে যাবে? হ্যাপিয়ার, আইয়ার। হ্যাপিয়েস্ট, ধরো ন্যারো, NARROW, ন্যারো, ন্যারোয়ার, ন্যারোয়েস্ট। হেভি, ওয়াই হেভিয়ার, HEAVIER, কনসোনেন্ট আছে তাই জন্য HEAVI, হেভিয়েস্ট, VIEST। এই এক্সাম্পলগুলো কিন্তু দেখে নাও, এই এক্সাম্পলসগুলো এগুলোকে শুধু দেখে দেওয়া না, এগুলো পুরো মুখস্থ করে নিতে হবে। কখন কোনটা ইউজ করতে হবে সেটা কিন্তু একেবারে মুখস্থ করে নিতে হবে। এই যে চার্টটা করা হয়েছে, তোমরা জানো অনেক নিচু ক্লাস থেকে এটা করা হয়, তো এইটা কিন্তু একেবারে মুখস্থ করে তোমাদের নিতে হবে। আমাদের হাতে মিনিট চারেক মতো সময় রয়েছে। হ্যাঁ, হয়ে এসছে। আমার আর কিছু কয়েকটা ট্রিক্স মানে যেগুলো রয়েছে ডিগ্রির ক্ষেত্রে সেগুলো একটু বলে দিই। আচ্ছা, এগুলো তো ধরো পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ওখান থেকেই চেঞ্জ হচ্ছে, মানে পজিটিভ ডিগ্রিতে যা থাকছে সেটা থেকেই নয় আইয়ার হচ্ছে, নয় IEST হচ্ছে। আর যেখানে আইয়ার বা IEST না হয় সেখানে আমরা মোর বা মোস্ট ইউজ করব, আর না হলে লেস বা লিস্ট ইউজ করব। কিছু কিছু অবজেক্টিভ এরকম আছে যেটা কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেরকম বেস্ট, বেস্টটা কিন্তু সুপারলেটিভে, আবার গুডটা কিন্তু পজিটিভে। এই জিনিসটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিচ্ছে। কীরকম? ধরো গুড পজিটিভে, কম্পারেটিভে থাকছে বেটার, BETTER, বেটার। আবার সুপারলেটিভে থাকছে বেস্ট। যখন দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে তখন বেটার, আর যখন অনেকগুলো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে তখন আমরা দেখব বেস্ট, কারণ সে সবচাইতে ভালো, বেস্ট। তখন কিন্তু গুড লিখবো না, কারণ সুপারলেটিভে সব সময় কিন্তু তার আগে দা বসবে সুপারলেটিভে। আচ্ছা, তারপরে যেরকম ব্যাড, দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। কম্পারেটিভেও হবে ওয়ার্স, WORST, ওয়ার্স, আর সুপারলেটিভে হবে ওয়ার্স, WORST, ওয়ার্স্ট। তারপরে ধরো লিটল, LITTLE, লিটল, এটা হবে লেস, আর এটা হবে লিস্ট। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু আমি বলছি, ধরো লেট, লেটার, লেটেস্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের এই যে পুরোটা চেঞ্জ হয়ে গেল, আমি আরেকটা যে ট্রিক, মানে ট্রিক ঠিক বলবো না, ইম্পর্টেন্ট নোট বলবো। এটা ইম্পর্টেন্ট নোটটা একটু লিখে নাও, কারণ আমি জানি তোমরা এটা ভুলে যাবে। সুপারলেটিভ ডিগ্রিতে সব সময় অবজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের আগে দা, আমি বড় ক্যাপসে লিখে দিলাম, দা বসবে। ঠিক আছে? এইটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও।
ঠিক আছে, আজকের জন্য অবজেক্টিভ এখানেই আমি শেষ করছি। আজকে আর অ্যাডভার্ব পড়ানো হলো না, আমি নেক্সট ডে আবার বেসিক গ্রামারের অ্যাডভার্বের উপরে ক্লাস নেব, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আজকে অ্যাডজেক্টিভটা তোমরা করে নাও বাড়িতে, এই যে আমি আজকে যেটা পড়ালাম সেটা করে নাও, বাড়িতে আরও প্র্যাকটিস করো, আইডেন্টিফাই করো, নিজেরা লেখো, সুপারলেটিভ ডিগ্রিতে লেখো, কম্পারেটিভ ডিগ্রিতে লেখো, পজিটিভ ডিগ্রিতে লেখো, হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সুদেষ্ণা তোমাকে, এত সুন্দরভাবে তুমি আমাদের দর্শক বন্ধুদের এবং যে ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হলে, কেমন লাগলো অনুষ্ঠান সেটা অবশ্যই আমাদের জানিও। আর আমাদের এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিন তোমরা সকাল ঠিক 9:40 দেখতে একদম ভুল করো না। আমরা আগামীকাল আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।